আচ্ছা, আগের দিনকে তোমাদের 16.1 উপপাদ্য দুটো বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো আজকে একটা প্রয়োগ যেটা আমাকে মৈনাক করেছিল, কয়েকটা করেছিল, তার মধ্যে আগের দিন একটা বুঝিয়ে দিয়েছি, আজকে একটা বুঝিয়ে দিচ্ছি। এরকম অল্প অল্প করে প্রত্যেক দিনই যেগুলো দিয়েছো সেগুলো বুঝিয়ে দেওয়া হবে। তো এখানে যে ছবিটা দিয়েছে এটা হয়তো কোয়েশ্চেন ব্যাংকেও আসে বা বিভিন্ন পরীক্ষাতেও এসছে, মানে বিভিন্ন স্কুলের পরীক্ষাতেও এসছে এই প্রয়োগটা। এই জন্য এই প্রয়োগটা আমি বুঝিয়ে দিচ্ছি। অন্য প্রয়োগগুলো তোমরা করবে, যদি মনে হয় প্রয়োগের মধ্যে কোনো যে কোয়ারিজ আছে বা জিজ্ঞাসা আছে সেটা জিজ্ঞাসা করে নেবে। বলছে চিত্রে এসিডি ইজুকাল টু 114 ডিগ্রি এবং এবিসি ইজুকাল টু হাফ অফ বিএসি। এই যে চিত্রটা দিয়েছে, চিত্রের মধ্যে এসিডি কোণ, এই কোণটা কত ডিগ্রি? 114 ডিগ্রি, ঠিক আছে। আর এবিসি কোণ, এবিসি মানে এই দিকের কোণটা, এই কোণটা বলেছে বিএসির অর্ধেক, মানে বিএসি এই কোণটার উপরের কোণটার অর্ধেক। কোন কোণটা? এই কোণটা। আর এই কোণটার মান তোমাকে বলে দিয়েছে 114 ডিগ্রি। তোমাকে বলেছে এই যে ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ, এর কোণগুলির মান হিসেব করি, মানে এই এ কোণ, বি কোণ আর সি কোণ, মানে এই দিকের কোণটার মান বের করতে বলেছে। তাহলে কিভাবে করা হয়েছে অঙ্কটা দেখো। এসিডি প্লাস এসিবি ইজুকাল টু 180 ডিগ্রি। কেন? এসিডি মানে এদিকের কোণটা প্লাস এসিবি মানে এদিকের কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কারণ কি, একটা বাহুর ওপর আরেকটা বাহু দণ্ডায়মান, বা হ্যাঁ, একটা বাহুর ওপর আরেকটা বাহু যদি দণ্ডায়মান হয় তাহলে সন্নিহিত কোণ দুটো, পাশাপাশি কোণ দুটির সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এসিডি কোণ প্লাস, মানে এসিডি কোণ প্লাস এসিবি, এসিবি মানে এই দিকের কোণটা ইজুকাল টু 180 ডিগ্রি লেখা হয়েছে। যার মধ্যে এসিডিকে আমি যদি এই দিক থেকে এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাই 180 ডিগ্রি মাইনাস এসিডি লেখা হয়েছে। কিন্তু আমি এসিডি কোণের মান অলরেডি অঙ্কের মধ্যে বলে দিয়েছে কত ডিগ্রি? 114 ডিগ্রি। তাই 114 ডিগ্রি লেখা হয়েছে। 180 ডিগ্রি থেকে 114 ডিগ্রি মাইনাস করলে কত হয়? 66 ডিগ্রি। তাহলে আমি এই কোণটার মান পেয়ে গেলাম 66 ডিগ্রি। একটা কোণের মান ত্রিভুজের পেয়ে গেলাম। এবার দেখো, আমরা আগের উপপাদ্যে প্রমাণ করে এসেছি যে একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে বহিস্থ কোণ যেটা হয় সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। মানে এখানে যে এসিডি কোণটা সেটা কার সঙ্গে সমান হবে? এ কোণ আর বি কোণের যোগফলের সমান। তাই জন্য এখানে লেখা হয়েছে দেখো, ত্রিভুজ এবিসি এর বহিঃকোণ এসিডি ইজুকাল টু এবিসি প্লাস বিএসি, ঠিক আছে। এবার এবিসি ইজুকাল টু হাফ অফ বিএসি, এ বি সি এই কোণটা ইজুকাল টু হাফ অফ বিএসি মানে এই কোণটার অর্ধেক। এটা অঙ্কের মধ্যে বলেই দিয়েছে তোমাকে। তাহলে এটাকে যদি দুইটা এখানে আছে ভাগ অবস্থা, এদিকে গেলে গুণ হয়ে যাবে, মানে 2 ABC হয়ে যাবে। তাহলে বিএসি ইজুকাল টু 2 ABC লিখতে পারি আমরা, বিএসি ইজুকাল টু 2 ABC লিখতে পারি, হ্যাঁ কি না, এই রিলেশান থেকে। তাহলে এবিসি, কোণ এবিসি প্লাস কোণ বিএসি, এই দুটো কোণের মান কত হবে? 114 ডিগ্রি নয় কি? কারণ এসিডির মান যদি 114 হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি 114 হবে। এখন এবিসির জায়গায় এবিসি লেখা হয়েছে, কিন্তু বিএসির জায়গায় কি লেখা হয়েছে? 2 ABC লেখা হয়েছে, দেখো, কারণ এখান থেকে রিলেশনটা পেয়েছি, সম্পর্কটা। তাই 2 ABC ইজুকাল টু কত? টোটাল 114 ডিগ্রি। তা 2 ABC আর একটা এবিসি যোগ করলে কত হয়? 3টে এবিসি, তাই 3 ABC ইজুকাল টু 114 ডিগ্রি। তাহলে এবিসি ইজুকাল টু কত হবে? 114 ডিগ্রি বাই 3, মানে 3 এখানে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে গেল। 114 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 38 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মানও পেয়ে গেলাম কত? 38 ডিগ্রি। আগেই বের করে ফেলেছি। এসিবি কোণের মান 66 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মধ্যে থেকে যদি দুটো কোণকে যোগ করে বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা পেয়ে যাব। তাই লেখা হয়েছে দেখো, সেটা যোগ করে বাদ দিতে পারি, অথবা আরেকটা টেকনিক এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এবিসি কোণের মান 38 ডিগ্রি আছে, আর বিএসি কোণের মান আমরা জানি এবিসির দ্বিগুণ। তাহলে বিএসি ইজুকাল টু 2 × 38 ডিগ্রি মানে 76 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মানই পেয়ে গেলাম। এবিসি 38 ডিগ্রি, বিএসি 76 ডিগ্রি, আর এসিবি তো আগেই বের করে ফেলেছি 66 ডিগ্রি। বেরিয়ে গেল তিনটে কোণের মান। উপপাদ্যটা আশা করি ক্লিয়ার হয়েছে। আমি জ্যামিতি পোর্শনগুলো একটু আস্তে আস্তে করাতে চাইছি এই কারণে, কারণ একসাথে সব জ্যামিতি করালে মাথা গুলিয়ে যাবে। এটা বুঝলে এরপর
আমি দুটো উপপাদ্য 16.2 এর দুটো উপপাদ্য আগে করিয়ে দেবো, তারপরে জ্যামিতি পোর্শনগুলো অল্প অল্প করে ডেলি অঙ্কের সাথে সাথে জ্যামিতি কিছুটা অঙ্ক কিছুটা জ্যামিতি কিছুটা অঙ্ক কিছুটা করাতে করাতে এগোবো। কিন্তু বারবার বলছি একটা কথা, যখন বুঝে নেবে, বুঝে নেওয়ার পর না দেখে নিজে করার চেষ্টা করবে, নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করবে। জ্যামিতি যদি প্র্যাকটিস না করো আর যে শর্তগুলো বলা হচ্ছে সেগুলো যদি নিজের মাথার মধ্যে না রাখো, তাহলে জ্যামিতি প্রমাণ কিন্তু কখনোই করতে পারবে না। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে একটা শর্ত খেটেছে, যেটা হচ্ছে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা যে আগের উপপাদ্যটা করিয়ে এসছি সেই উপপাদ্যের ওপর বেস করে এটা হয়েছে। এরপর আমি যেটা যাব সেটা হচ্ছে 16.2 এর দুটো উপপাদ্যের মধ্যে। 16.2 এর উপপাদ্য 9 যেটা আছে সেটাই কি বলেছে দেখো, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। মানে এটা কি একটু দেখে নিই, প্রদত্ত কি বলছে। যেমন ধরো এখানে ত্রিভুজটা আঁকা হয়েছে, ত্রিভুজ এ বি সি। ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ এবিসি একটা যে কোনো ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য, এই এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এবি বাহুর দৈর্ঘ্য থেকে বড়। এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্যের থেকে বড়। তাহলে এখানে কিভাবে লিখতে পারি, এসি এটা হচ্ছে গ্রেটার দ্যান, কারণ যে দিতে থাকবে সে হচ্ছে বড়। তাহলে এসি বড় কার থেকে, এবির থেকে, এটা তোমাকে বলে দিয়েছে প্রদত্ত। প্রমাণ কি করতে হবে, এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ। এই এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে নিশ্চয়ই এই পুরো কোণটা, ঠিক আছে। এসি বাহুর বিপরীত কোণ মানে এই কোণটা এবিসি কোণ। তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, ক্ষুদ্রতম বাহু, এখানে ক্ষুদ্রতম বাহু হচ্ছে এবি, এবির বিপরীত কোণ কোনটা, এইটা এসিবি, এর থেকে বড় হবে। মানে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ থেকে বড় হবে, মানে এবিসি গ্রেটার দ্যান এসিবি হবে। এবারে অঙ্কন করা হচ্ছে, এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে এডি অংশ কেটে নেওয়া হলো। এসি বাহু থেকে এবির সমান করে, মানে এবি যদি 5 হয় তাহলে এডিও 5 হবে, এরকমভাবে কেটে নেওয়া হলো এডি অংশ। এরপর বি আর ডি যুক্ত করে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এই যে ত্রিভুজ নতুন তৈরি হলো এবিডি ত্রিভুজ, তার এবির সঙ্গে এডি বাহু সমান, তাহলে এটা কি বাহু, সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে। তার মানে সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয়, আমরা আগে উপপাদ্যে প্রমাণ করে এসেছি একটা ত্রিভুজের যদি দুটো বাহু পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়, মানে এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে আমি বলতে পারি কোণ এবিডি ইজ ইকুয়াল টু কোণ এডিবি। দেখো এখানে লিখেছে, এটা পাশে লিখে দিয়েছে যে শর্তটা আমি এক্ষুনি বললাম, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরিমাপ সমান হবে। ভালো কথা। এবার ত্রিভুজ ডিসিবি, নিচে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি ত্রিভুজ ডিসিবি এর বহিস্থ এডিবি, এই বহিস্থ কোণ কোনটা, এডিবি কোণ। ভালো করে বোঝো, ডিসিবি এই নিচে যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার বহিস্থ কোণ হচ্ছে, বাইরে অবস্থিত কোণ হচ্ছে এডিবি। তাহলে এই এডিবি কোণটা, এই কোণটা কোন দুটো কোণের সমষ্টির সমান হবে, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, মানে এই কোণটা প্লাস এই কোণটার সমষ্টির সমান হবে। তার মানে আমি লিখতে পারি ত্রিভুজ এডিবি ইজুকাল টু ত্রিভুজ এডিবি বলছি, কোণ এডিবি ইজুকাল টু কোণ ডিসিবি প্লাস কোণ ডিবিসি। তাই লেখা হয়েছে এখানে, দেখো। তাহলে ব্যাপারটা বোঝো, কোণ এডিবি কার থেকে বড়, এই কোণটার থেকে বড়, কারণ এদের দুজনের সমষ্টির সমান হচ্ছে এই কোণটা। তাহলে অবশ্যই করে এই সিঙ্গেল কোণটার থেকে এই কোণটা অবশ্যই বড় হবে। তাই জন্য লেখা হয়েছে কোণ এডিবি ইজ ইকুয়াল টু কোণ ডিসিবি। আবার কোণ ডিসিবির থেকেও বড়, আবার কোণ এসিবির থেকেও বড়, মানে এটা যে ডিসিবি কোণ যেটা সেটাই তো কোণ এসিবি, কারণ গোটা ত্রিভুজের সাপেক্ষে দেখলে যেটা কোণ এসিবি সেটাই এই ছোট ত্রিভুজের সাপেক্ষে দেখলে কোণ ডিসিবি। সেই জন্য এখানে লিখেছে এডিবি গ্রেটার দ্যান ডিসিবি বা এসিবি। এরপর যেটা লিখেছে দেখো, এডিবি ইজ ইকুয়াল টু
কোণ এ বি ডি এই কোণটা, কারণ আগেই প্রমাণ করে এসেছি এই ত্রিভুজের দুটো বাহু সমান, তাই জন্য এই কোণটার সঙ্গে এই কোণটা মানে এডিবি এর সঙ্গে এ বি ডি এই উপরের কোণটা সমান, হ্যাঁ কি না? তাহলে এ যদি এর থেকে বড় হয় তাহলে এও এর থেকে বড় হবে, এইটুখানি অংশও এর থেকে বড় হবে, কারণ এরা নিজেরা পরস্পরের মধ্যে সমান। তাই এ যদি এই কোণটার থেকে বড় হয় তাহলে এই কোণটাও এর থেকে বড় হবে স্বাভাবিকভাবে। আবার এ বি ডি এই কোণটা এই পুরো কোণটার অংশ, মানে এ বি সি এর অংশ, গোটা কোণটার অংশ, তাহলে গোটা কোণটার এইটুখানি অংশই যদি এর থেকে বড় হয় তাহলে গোটা কোণটা তো অবশ্যই বড় হবে, হ্যাঁ কি না? এই টোটাল কোণটার এই একটুখানি অংশ মানে অর্ধেকটা প্রায় অংশ যদি এর থেকে বড় হয় তাহলে টোটাল কোণটা তো এর থেকে বড় হবেই, সেটাই এখানে বলেছে। দেখো এবিডি এবিসি এর অংশ, এবিসি গ্রেটার দ্যান এবিডি, মানে এই পুরো কোণটা এই কোণটার থেকে বড়, তাই তো নাকি? আবার এই কোণটা এই ছোটো কোণ মানে এই গোটা কোণটার এইটুখানি অংশটা এর থেকে বড়, তাহলে গোটা কোণটা এর থেকে তো অবশ্যই বড় হবে, তাই এখানে এবিসি ইজ ইকুয়াল এই গ্রেটার দ্যান এসিবি লিখেছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাই। নেক্সট উপপাদ্যে কি বলেছে দেখো, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। আগের উপপাদ্যের ঠিক উল্টো, আগেরটা বাহুর সাপেক্ষে বলেছিল, এবার কোণের সাপেক্ষে বলেছে। ঠিক আছে, দেখো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে, তো ধরে নিয়েছে ত্রিভুজ এবিসি যে কোনো একটি ত্রিভুজ যার এবিসি এর পরিমাপ এসিবি এর পরিমাপ অপেক্ষা বৃহত্তর, মানে এই কোণটার থেকে বড়, এবিসি গ্রেটার দ্যান এসিবি। কি প্রমাণ করতে হবে? কোণ এবিসি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য পরিমাপ কোণ এবিসি এর বিপরীত বাহুর দৈর্ঘ্যের পরিমাপ এসিবি, কোণ এবিসি এর বিপরীত বাহুর দৈর্ঘ্যের পরিমাপ কোণ এসিবি এর বিপরীত বাহুর দৈর্ঘ্যের পরিমাপ অপেক্ষা বৃহত্তর। মানে কি, এই কোণের বিপরীত বাহু এসি এই কোণের বিপরীত বাহু এবির থেকে বড়, মানে যেটা বড় কোণ তার বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহু থেকে বড় হবে, মানে বড় কোণের বিপরীত বাহু বড় হবে ছোট কোণের বিপরীত বাহু থেকে, অর্থাৎ এসি গ্রেটার দ্যান এবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তা প্রমাণ করা হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য যদি এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর না হয়, ব্যাপারটা বুঝবে, এখানে তিনটে কন্ডিশন হতে পারে, এই দুটো বাহুর মধ্যে তিনটে কন্ডিশন হতে পারে। কি হতে পারে? হয় এসি বড় এবির থেকে, নতুবা এবি বড় এসির থেকে, নতুবা এবি আর এসি সমান। এই তিনটে কন্ডিশনের ওপর বেস করে আমরা অঙ্কটাকে এগোচ্ছি। প্রথম কন্ডিশন যেটা দিয়েছে যে এসি বাহুর দৈর্ঘ্য যদি এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর না হয়, মানে এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর থেকে যদি বড় না হয়, তাহলে কি কি কন্ডিশন হতে পারে? দুটো কন্ডিশন হতে পারে, হয় এই দুটো বাহু সমান দৈর্ঘ্য, নতুবা এবি বাহু বড় এসি বাহুর থেকে। দেখো দুটো শর্ত হতে পারে, হয় এসি ইজ ইকুয়াল টু এবি, নতুবা এসি লেস দ্যান এবি, মানে এসি ছোট এবির থেকে। তাহলে এক নম্বর কন্ডিশন যদি ধরা হয় এসি ইজ ইকুয়াল টু এবি, মানে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে অবশ্যই করে আমরা জানি কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। কিন্তু এক্ষেত্রে এই দুটো কোণ কি সমান না? কারণ তোমাকে বলেই দিয়েছে যে এটা বড় আর এটা ছোট। দেখো এখানে বলেছে এসি ইজ ইকুয়াল টু এবি হলে এবিসি ইজ ইকুয়াল টু এসিবি হবে। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপও সমান হয়। কিন্তু এটা কন্ডিশন কি হবে? না, কারণ কি কোণ দুটো আগেই বলে দিয়েছে এটা বড় এই কোণের থেকে, তাহলে এটা কন্ডিশন হবে না। দু নম্বর কন্ডিশন কি? এসি লেস দ্যান এবি, মানে এসি বাহু এবি বাহুর থেকে ছোট। যদি তাই হয় তাহলে আমরা একটু আগে পড়ে এসেছিলাম যে বড় বাহুর বিপরীত কোণ ছোট বাহুর বিপরীত কোণ থেকে বড় হবে, কিন্তু এক্ষেত্রে তা কি হচ্ছে না। কারণ কি, এখানে অলরেডি তোমাকে বলে দিয়েছে এটা যদি বড় বাহু হয় তাহলে বড় বাহুর বিপরীত কোণ এটা হবে, এটা বড় হবে। এটা যদি ছোট বাহু হয় ছোট বাহুর বিপরীত কোণের থেকে, মানে এই কোণটার থেকে, তাহলে এই কোণটার থেকে এই কোণটা বড় হবে বলেছে, কিন্তু অলরেডি বইয়ের মধ্যে বলেই দিয়েছে বা প্রদত্তের মধ্যে আমরা বলেই দিয়েছে যে এই কোণটা বড় এর থেকে, তাহলে এটাও তো মিলছে না, হবে না।
কারণ কি, তোমাকে অলরেডি আগেই বলে দিয়েছে এই কোণটা বড় এই কোণটার থেকে। তাহলে দুটো শর্তই এক্সিস্ট করছে না, তাহলে বাকি রইল কোনটা? বাকি একটাই শর্ত পড়ে আছে যে এসি বড় এবির থেকে, তাহলে এসি বড় এবির থেকে প্রমাণিত। তিনটে শর্তর মধ্যে যখন দুটো দুটো এক্সিস্ট করছে না, মানে মিলছে না, তাহলে আর একটা যেটা পড়ে আছে সেটাই মিলবে। তাই জন্য লাস্টে ওই একটা শর্তকেই ধরে নেওয়া হয়েছে এসি গ্রেটার দ্যান এবি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা জ্যামিতির এই দুটো পোর্শন আর একটা এক্সট্রা যেটা বলেছিল মৈনাক সেটা বোঝালাম। মৈনাকের তিনটে প্রবলেম যেগুলো দিয়েছিল তার মধ্যে তিনটে প্রবলেম মোটামুটি, তিনটে না দুটো প্রবলেম মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, বাকিগুলো অল্প অল্প করে বলে দেবো। এবার বিষয় হচ্ছে এখানের মধ্যে অনেক প্রয়োগগুলো আছে, সেগুলো অল্প অল্প করে একটা দুটো করে আমরা করিয়ে যাব আপ টু শেষ পর্যন্ত, কারণ জ্যামিতিটা সামনাসামনি করালে অনেকটা সুবিধা হয়। তো এইভাবে করাচ্ছি, যেহেতু এক নাগারে করলে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, সেই জন্য জ্যামিতিটা একটা দুটো করে অল্প অল্প করে আগে বুঝিয়ে নেব, তারপরে অঙ্কে যাব। তো আজকে জ্যামিতি পোর্শন এইটুখানি করালাম, এবার অঙ্কে আসছি। আমরা 17.1-এর অঙ্কে আসব, অঙ্কগুলো দেখে নাও। 17.1-এর ফার্স্ট অঙ্ক যেটা দিয়েছে সেটাই বলেছে অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে তা হিসেব করে দেখি। তো আমরা যেমন 10.1-এর যে অঙ্কগুলো যেভাবে করেছিলাম, এই অঙ্কগুলো 10.1 আর 2 এর যে অঙ্ক ত্রৈরাশিক পদ্ধতিতে করেছিলাম, এই অঙ্কগুলো অনেকটা সেইভাবেই করতে হবে। তাহলে বলে দিয়েছে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে যত দিন যাবে তত বেশি যন্ত্রাংশ তৈরি হবে স্বাভাবিকভাবেই, তাই তো? তাহলে 3 দিনে যদি 216টি তৈরি হয়, তাহলে স্বাভাবিকভাবেই 7 দিনে আরও বেশি তৈরি হবে। তাহলে দিন সংখ্যার সাথে যন্ত্রাংশের সংখ্যার কী সম্পর্ক? সরল সম্পর্ক, কারণ যত দিন বাড়বে তত যন্ত্রাংশের সংখ্যা বাড়বে, তাহলে সম্পর্কটি হচ্ছে সরল সম্পর্ক। তাই সরল সমানুপাতি হবে 3:7 216 নির্ণেয় যন্ত্রাংশের সংখ্যা। তাহলে নির্ণেয় যন্ত্রাংশের সংখ্যা কত হবে? আমরা জানি, যেটা আগের ত্রৈরাশিক পদ্ধতিতে গুণগুলো করেছিলাম, 216 সঙ্গে উল্টো গুণ হবে 7/3, মানে 216 সঙ্গে উপরে 7 নিচে 3 থাকবে। 3 দিয়ে 216কে কাটলে 72, 72 × 2 মানে হচ্ছে 504টি। তাহলে যন্ত্রাংশ কটা তৈরি হবে? 504টি যন্ত্রাংশ তৈরি হবে। এবারে আসছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, আঁটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসেব করি এবং সম্পর্ক লিখি। তাহলে আঁটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনছে। পুজোর মরশুমে বেশি করে কাজ করার জন্য আরও বেশি করে তাঁত বসানো হয়েছে, মানে 12টার জায়গায় এখন আরও 3টে বেশি বসানো হয়েছে, মানে 15টা হয়ে গেছে। তাহলে এখন মাসে কতগুলো তাঁত বোনা যাবে? তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো, যন্ত্রাংশের সংখ্যা যত বাড়বে তত শাড়ি বেশি তৈরি হবে, হ্যাঁ কি না? তাহলে যত বেশি তাঁত নিয়ে আসবো তত বেশি শাড়ি তৈরি হবে, তার মানে এটা সরল সম্পর্ক হবে। দেখো লেখা হয়েছে এখানে, সবাই মাথার ওপর গণিতের ভাষায় সমস্যাটি হলো, কথাটা লিখে নেবে। তাঁতের সংখ্যা আর শাড়ির সংখ্যা, 12টি তাঁত কটা শাড়ি বুনতে পারে? 380টি। তাহলে এখন আরও 3টে এক্সেস নিয়ে আসা হয়েছে, মানে 15টা তাঁত হয়ে গেছে। 15টা তাঁত কটা শাড়ি বুনবে? তাহলে তাঁত সংখ্যার সাথে শাড়ির সংখ্যার কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাতি কী হবে? 12:15 380 নির্ণেয় যন্ত্রাংশের সংখ্যা। তাহলে নির্ণেয় যন্ত্রাংশের সংখ্যা কী হবে? স্বাভাবিকভাবেই সরল সম্পর্ক যেহেতু, উল্টো গুণ হবে 380 × 15/12। এবার 12 দিয়ে যখন আমি কাটাকুটি হচ্ছে, 12 আর 15কে 3 দিয়ে কাটছি, 3 × 4 = 12, 3 × 5 = 15। এবার 4 দিয়ে 380কে কাটা হচ্ছে 45, 45 × 5 মানে হচ্ছে 475টি। কটা? 475টি শাড়ি বুনতে পারবে, এটাই অ্যান্সার। এবার যে অঙ্কটা দিয়েছে 3 নম্বর অঙ্কটা, সময় আর কাজের পরিমাণ কি বলেছে দেখো, দেখে নাও। এটা চার্ট করে দিয়েছে ত্রৈরাশিক পদ্ধতিতে, যে 25 দিনে যদি
কাজের পরিমাণ ধরো 45টা কোনো জিনিস তৈরি করছে, 45টা যে কোনো খেলনা হতে পারে, কাপড় হতে পারে, যাই হোক হোয়াট এভার, তাহলে 15 দিনে কাজের পরিমাণ কতটা হবে? তো স্বাভাবিকভাবে দিনের সংখ্যার সাথে কাজের পরিমাণের অলওয়েজ সরল সম্পর্ক, যত বেশি দিন দেওয়া হবে তত বেশি কাজ হবে। তাহলে 25 দিনে যদি 45টি জিনিস তৈরি করে, তাহলে 15 দিনে কি করবে? আরও কম তৈরি করবে, যেহেতু দিন সংখ্যা কম। তাই সময়ের সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে স্বাভাবিকভাবে সময়ের সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক হচ্ছে, তাহলে সরল সমানুপাতিক কী হবে? 25:15 45:45 নির্ণেয় কাজের পরিমাণ। তাহলে নির্ণেয় কাজের পরিমাণ কত হবে? 45 ইন্টু উল্টো গুণ হবে 15/25, তাই 15/25 গুণ হয়েছে 45-এর সঙ্গে। তাহলে কাটাকুটি কীভাবে করা হয়েছে? 5 দিয়ে প্রথমে কাটা হয়েছে, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 দিয়ে এটাকে কাটলে 5 নং 45, তাহলে 3 নং কত হচ্ছে? 27। তার মানে এখানে 27 কাজের পরিমাণ দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য যেহেতু দিয়েছে, তুমি 27 মিটারও দৈর্ঘ্য, আমি খেয়াল করিনি, দৈর্ঘ্য বলেছে মানে এটা তোমার ধরো 25 দিনে 45 মিটার কোনো কিছু রাস্তা তৈরি হচ্ছে, যদি দৈর্ঘ্য ধরে নেওয়া হয়, তাহলে 15 দিনে কত মিটার রাস্তা তৈরি হবে? 15 দিনে 27 মিটার তৈরি হবে। এরপর যে অঙ্কটা আছে সে অঙ্কটা দেখা যাক, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, চার নম্বর অঙ্কে বলেছে 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে, তাহলে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? এখানেও একই ব্যাপার, সরল সম্পর্কই হবে, কারণ যত বেশি খাল কাটবো, বেশি দৈর্ঘ্যের খাল কাটবো, তত বেশি সময় লাগবে, তো স্বাভাবিকভাবে সরল সম্পর্ক হবে। টোটাল ছিল কত? 1200 মিটার লম্বা একটা সেচের খাল ছিল, তার মধ্যে 3/4 অংশ কাটা হয়েছে। 3/4 অংশ কাটা হয়েছে মানে 1200 × 3/4, 4 দিয়ে 1200কে কাটলে 300, 300 × 3 মানে 900 মিটার কাটা হয়েছে। কত দিনে বলে দিয়েছে? 15 দিনে। এবার 1200-র মধ্যে 900 চলে গেলে মানে 900 মিটার কাজ হয়ে গেছে, তাহলে বাকি কত পড়ে আছে? 1200 - 900 মানে 300 মিটার। এই 300 মিটার খাল কাটতে কত সময় লাগবে বা কত দিন সময় লাগবে? তো এখানে লেখা হয়েছে জমির পরিমাণের সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাতিক কী হবে? 900:300 = বা 15 নির্ণেয় দিন সংখ্যা। তাহলে নির্ণেয় দিন সংখ্যা কী হবে? 15 ইন্টু উল্টো গুণ হবে, মানে উপরে 300 আর নিচে 900, তাই 15 ইন্টু দেখো উপরে 300 নিচে 900, 900-র দুটো শূন্য আর 300-র দুটো শূন্য কেটে দেওয়া হয়েছে, 3 দিয়ে 9কে কাটলে 3, 3 দিয়ে 15কে কাটলে 5। তার মানে কত লাগবে? বাকি খালটি কাটতে মানে বাকি অংশটি কাটতে লাগবে হচ্ছে 5 দিন। হয়ে গেল 4 নম্বর অঙ্ক। আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর যে অঙ্কটা বলেছে 3টি ট্র্যাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 7টি ট্র্যাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে? একদম ইজি অঙ্ক। যদি আমি ট্র্যাক্টর সংখ্যা বাড়িয়ে দিই তাহলে জমি তত বেশি চাষ করতে পারবে। আমার 3টে ট্র্যাক্টর যে পরিমাণ জমি চাষ করছে, তাহলে 7টা ট্র্যাক্টর তার থেকে আরও বেশি পরিমাণ জমি চাষ করবে। তাহলে ট্র্যাক্টর সংখ্যার সাথে জমির পরিমাণের কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাতিক কী হবে? 3:7 18 নির্ণেয় জমির পরিমাণ। তাহলে নির্ণেয় জমির পরিমাণ কত হবে? 18 ইন্টু, যেহেতু সরল সম্পর্ক উল্টো গুণ মানে 7/3, তাহলে 3 দিয়ে 18কে গুণ করলে কত হয়? 6, আর 6 × 7 = 42। তার মানে 7টা ট্র্যাক্টর নিয়ে আসলে, যেখানে 3টে ট্র্যাক্টর 18 বিঘা জমি চাষ করে, সেখানে 7টা ট্র্যাক্টর নিয়ে আসলে 42 বিঘা জমি চাষ হবে। নেক্সট অঙ্ক আসি 6 নম্বর। 6 নম্বর অঙ্কে কি বলেছে? কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? সমানুপাত তৈরি করে হিসেব করি ও সম্পর্ক লিখি। ব্যাপারটা বোঝো। 10 টন লোহার যন্ত্রাংশ তৈরি করতে কতজন লোক লাগে? 35 জন। সে জায়গায় যদি 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে হয়, তাহলে আরও বেশি লোক লাগাতে হবে একই সময়ের মধ্যে। তাহলে বুঝতেই পারছো, যত কাজের পরিমাণ বাড়ছে তত লোক সংখ্যাও বাড়াতে হবে। তাহলে এখানে কি লেখা হয়েছে? প্রথমে লোহার যন্ত্রাংশের পরিমাণ ব্র্যাকেটে টন আর লোক সংখ্যা ব্র্যাকেটে জন। তাহলে 10 টন
লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে 35 জন, তাহলে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করবে কতজন? আরও বেশি জন। তাহলে লোহার যন্ত্রাংশের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাতটি হবে কি 10:14 35 নির্ণেয় লোক সংখ্যা। তাহলে নির্ণেয় লোক সংখ্যা কত হবে? 35-এর সঙ্গে 14/10 উল্টো গুণ হবে 14/10। এবার কাটাকুটি করা হচ্ছে, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 7 35, তাহলে 7 7 49 জন লোক লাগবে। তার মানে আগে ছিল 35 জন, আর এখন তাহলে আরও কতজন লোক নিয়োগ করতে হবে? 49 - 35 = 14 জন লোক নিয়োগ করতে হবে। তাহলে হয়ে গেল আমার 6 নম্বর অঙ্ক। এবারে আসছি 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটা একটা ত্রৈরাশিক পদ্ধতিতে জাস্ট কলাম বা স্তম্ভ দিয়ে দিয়েছে, বলছে একটা ছক দিয়ে দিয়েছে যে লোক সংখ্যা দিয়ে দিয়েছে, আরেকদিকে দিয়েছে কাজের পরিমাণ, সাইকেলের সংখ্যা। ধরো 9 জন লোক 6টা সাইকেল সারাই করতে পারে একটা নির্দিষ্ট সময়ে, তাহলে 72 জন ওই নির্দিষ্ট সময়ে কটা সাইকেল সারাই করবে? ঠিক আছে, এবার দেখো এখানে কি লেখা হয়েছে, লোক সংখ্যা জন আর কাজের পরিমাণ সাইকেলের সংখ্যা। তো 9 জন লোক 6টা সাইকেল সারাই করছে, তাহলে 72 জন লোক ওই একই সময়ে কটা সাইকেল সারাই করবে? স্বাভাবিক আরও বেশি পরিমাণ করবে। লোক সংখ্যার সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক, কারণ যত বেশি লোক নিয়ে আসবো তত বেশি সাইকেল সারাই হবে। তাহলে 9:72 6 নির্ণেয় কাজের পরিমাণ। তাহলে নির্ণেয় কাজের পরিমাণ কী হবে? 6-এর সঙ্গে 72/9 উল্টো গুণ হবে, তাহলে 72 × 6/9। তো আমি যদি 9 দিয়ে 72কে ডাইরেক্ট কাটি 8, 6 8 48, তাহলে কটা সাইকেল 72 জন লোক সারাই করবে? 48টি সাইকেল ওই নির্দিষ্ট সময়। ঠিক আছে, এবার আসছি 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে যেটা বলেছে দেখো, আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। তাহলে 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার? সমানুপাত তৈরি করে হিসেব করি। এবার দেখো বিষয়টা হচ্ছে 24 জন লোক যদি কাজে লাগানো হয় 12 দিনে পুকুরটা কাটা হয়ে যায়, কিন্তু এখন তাড়াহুড়োতে কাজ করতে হবে, মানে 8 দিনের মধ্যেই পুকুরটাকে কাটতে হবে। তাহলে কতজন লোকের দরকার? তাহলে স্বাভাবিকভাবেই যদি কম দিনে কাজটা শেষ করতে হয় তাহলে আরও বেশি লোক নিয়োগ করতে হবে, কারণ জন আর দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। যত বেশি জন লোক কাজে লাগাবো কাজটা তাড়াতাড়ি শেষ হবে, আর যত কমজন লোক কাজে লাগাবো তত কাজটা শেষ হতে বেশি সময় লাগবে। তাহলে এখানে বলেছে 12 দিনে কাজটা শেষ করতে লাগে 24 জন, তাহলে 8 দিনে কাজটা শেষ করতে কতজন লাগবে? কাজ যেহেতু দিন সংখ্যা কমিয়ে দিচ্ছি তার মানে আরও বেশি জন লোক লাগবে। তাহলে দিন সংখ্যার সাথে লোক সংখ্যার কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সমানুপাতটি কী হবে? 12:8 উল্টো লিখব, কারণ এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক। নির্ণেয় লোক সংখ্যা = 24। ঠিক আছে, এইটা লেখার দরকার নেই। এটাও লেখা যায়, এখানে লেখা কেটে দিচ্ছি আমি, এটা লেখার দরকার নেই। ঠিক আছে, একটা লিখলেই হয়। তাহলে নির্ণেয় লোক সংখ্যা কী হবে? 24-এর সঙ্গে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই সোজাসুজি গুণ হবে, মানে 24 × 12/8। তো 8 দিয়ে 24কে কাটলে 3, 3 × 12 36 জন। তাহলে কতজন লোক লাগছে 8 দিনে কাজটা শেষ করতে? 36 জন লোক লাগছে। এবারে আসছি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কি বলেছে? বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্বের যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসেব করি। এখানে কিন্তু একটা জিনিসকে তোমাকে বাদ দিতে হবে যখন ত্রৈরাশিক পদ্ধতিতে করবে, সেটা হচ্ছে বাল্বের সংখ্যা, কারণ বাল্বের সংখ্যা প্রথমে যা ছিল এখনও তাই আছে।
45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন বলেছে। এবার বলেছে তোমাকে যদি কাজটা 9 দিনে করতে হয় তাহলে আরও কতজন বাড়তি সদস্য যোগ করতে হবে, মানে কাজের পরিমাণটা সেম, 10,000টি বাল্ব তৈরি করতে হবে, তাই 10,000কে এখানে ধরার দরকার নেই। যদি 10,000টা বাল্ব তৈরি করতে হয় কতজন সদস্যকে কাজে লাগানো হচ্ছে, 45 জন, সেটা কত দিনের মধ্যে, 12 দিনের মধ্যে। তাহলে আমরা এখন লিখব কি দিন সংখ্যা, একদিকে লোক সংখ্যা। 12 দিনে যদি 10,000টা বাল্ব তৈরি করতে হয় কতজন লাগে, 45 জন, আর কাজটা যদি 9 দিনে করতে হয় তাহলে কতজন লোক লাগবে। তাহলে দিন সংখ্যার সাথে লোক সংখ্যার কী সম্পর্ক, অলওয়েজ ব্যস্ত সম্পর্ক, কারণ যত বেশি লোক লাগাবো কাজে তত কাজটা তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, একটা বাড়লে অন্যটা কমছে। তাহলে ব্যস্ত সমানুপাতটি কী হবে, ওই 12:9 নির্ণীয় লোক সংখ্যা 45। এই যে ঘুরিয়ে আরেকবার লেখা হয়েছে, এটা না লিখলেও চলবে। তাহলে নির্ণীয় লোক সংখ্যা ইজুকাল টু কী হবে, 45 × 12/9। তো 9 দিয়ে 45কে কাটলে 5, তো 5 × 12 60 জন হয়ে গেল। নেক্সট যেটা আসছি, তার মানে 60 জন, এটা কিন্তু অ্যান্সার নয়, কারণ আরও কতজন লোক নিয়োগ করতে হবে তোমাকে বলেছে। তাহলে আগে ছিল কতজন, 45 জন, তাহলে এখন আরও কতজন লোক নিয়োগ করতে হবে, আরও এক্সট্রা 15 জন, 60 - 45, মানে 15 জন বাড়তি লোক নিয়োগ করতে হবে। এরপর নেক্সট অঙ্কে চলে আসছে। নেক্সট অঙ্কে কি বলছে দেখো, 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। ঠিক আছে, একই গভীরতা বিশিষ্ট 60 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে। তাহলে এখানে উচ্চতাটা কিন্তু ফিক্সড দুটোর ক্ষেত্রেই, ক্ষেত্রফলটাই বাড়ছে কমছে। তাহলে দেখো একদিকে লেখা হয়েছে ক্ষেত্রফল ইজুকাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত হবে, 50 × 35। এত ক্ষেত্রফল বিশিষ্ট পুকুর কাটতে 250 জন লোকের কতদিন সময় লাগছে, 18 দিন। তাহলে 70 × 40 মানে কত, এখন নতুন যে পুকুরটা ক্ষেত্রফল কত হবে, এটা কেন গুণ করা হচ্ছে, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফলটা বেরিয়ে আসে। তাহলে 70 × 40 এখন হচ্ছে বর্তমানে এটা কাটতে হবে কতজন লোকের, 300 জন লোকের কতদিন সময় লাগবে। এখানে দুটো রিলেশন হবে, এক হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে দিন সংখ্যার, আরেকটা হচ্ছে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার। তো ক্ষেত্রফল বাড়লে দিন সংখ্যা স্বাভাবিকভাবে বাড়বে, যত বড় আমি পুকুর কাটবো তত বেশি দিন লাগবে। তো এটা সরল সম্পর্ক হবে, একটা বাড়লে অন্যটা বাড়ছে। কিন্তু লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, কারণ আমি যত বেশি লোক কাজে লাগাবো একই পরিমাণ পুকুর কাটতে তত কম দিন সময় লাগবে। ঠিক আছে, তার মানে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার অলওয়েজ ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কি লেখা হয়েছে, ক্ষেত্রফলের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক, আর লোক সংখ্যার সাথে দিন সংখ্যার